মালয়েশিয়ায় আসিয়ান আঞ্চলিক ফোরামের সম্মেলন কাল, বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছে বাংলাদেশ। টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৮২, ভারত পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ১৫০ জনের মৃত্যু। বৈধ নথিপত্রহীন বিদেশি নাগরিকদের গণগ্রেপ্তারের হুঁশিয়ারি, দলে দলে ইরান ছাড়ছেন আফগান শরণার্থীরা। শিরোনামে যেমনটা শুনছিলেন যে মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৫৮তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ৪ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১১ জুলাই পর্যন্ত। আসিয়ান বা আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য না হলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানের ফলে বিশেষ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, যাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বৈঠকের ফাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা হতে পারে। মালয়েশিয়ার তরফ থেকে এমন আমন্ত্রণকে দেখা হচ্ছে দুই দেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের ইতিবাচক বার্তা হিসেবে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে কুয়ালালামপুরে পৌঁছাতে শুরু করেছেন আসিয়ানের সদস্য দেশের প্রতিনিধিরা। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। আমরা যাচ্ছি তার কাছে। সোহান, প্রথমত জানতে চাইবো যে এবারের সম্মেলনের এজেন্ডা কি, আর পাশাপাশি যে প্রত্যাশা নিয়ে আসলে আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশ অংশগ্রহণ করছে সেই প্রত্যাশা কতটা পূরণ হবে বলে মনে করছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে। ঠিক আমার পেছনে এখানে হলো যে আগামীকালকে থেকে এখানে যে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে। তবে আপনি যে কথাটি বলছিলেন, আসলে এখানে আসিয়ানের যে এখানে যে দেশগুলো রয়েছে তাদের একটাই প্রত্যাশা, সেটি হলো যে এই অঞ্চলে একটি পিসফুল পরিবেশ এখানে তৈরি করা, যাতে করে অন্যান্য দেশে যেভাবে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু আসিয়ান কান্ট্রির মধ্যে তারা একটি পিসফুল সিচুয়েশন তৈরি করাটাই হলো যে তাদের মূল লক্ষ্য। বিশেষ করে আজকে আসিয়ানের যে সিনিয়র অফিসিয়াল যে মিটিং হয়েছে, তারা এখানে একটি বিষয় তারা উল্লেখ করেছেন যে নিউক্লিয়ার ওয়েপেন্স যে বিষয়টি, এখানে এই আসিয়ান অঞ্চলে কোনো প্রকারের নিউক্লিয়ারের কোনো প্রভাব যাতে তৈরি না হয় এবং এই অঞ্চলটাকে একটি পরিশুদ্ধ এবং পিসফুল পরিবেশ তৈরি করার জন্য মালয়েশিয়া তার চেয়ারম্যানশিপের জায়গা থেকে এই কাজটি তারা করে যাচ্ছে। তবে আপনি আরেকটি যে বিষয়টি বলছিলেন সেটি হলো যে এইখানে আসিয়ানের যে দেশগুলো রয়েছে তার পাশাপাশি আসিয়ান 2 এবং আসিয়ান প্লাস 3 জাপান বা চায়না সহ বিভিন্ন দেশ এখানে সংযুক্ত হচ্ছে। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে এখানে বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তিনি এখানে আসবেন এবং এখানে আসলে মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত প্রবাসীরা প্রবলেমের মধ্যে রয়েছেন বা যে সিচুয়েশন গুলো এখানে তারা ফেস করছেন, এটি নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক যে সম্পর্ক, বিজনেস প্রসিডিওর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। করে এখানে যে পিসফুল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আসিয়ান অঞ্চলের যে পিসফুলের যে পরিবেশটা তৈরি করা, এটি নিয়ে তারা এখানে কাজ করছেন। ওয়াহিদ সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ সোহান। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাণিজ্য চুক্তি করে ব্রিক্সভুক্ত দেশগুলোর উপর বাড়তি ১০% শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে মার্কিন শুল্ক ও আইএমএফ এর পরিবর্তন নিয়ে প্রশ্ন ওঠার পরপরই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, যে সকল দেশ ব্রিক্সের সাথে বাণিজ্যিক চুক্তি করবে সেসব দেশ যদি চুক্তিতে কোনো মার্কিন বিরোধী অবস্থানে সই করে তাহলে এ কর ধার্য করা হবে। ২০২৪ সাল থেকে ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা বাড়তে থাকে, যা মার্কিন ও ইউভুক্ত দেশগুলোকে চাপের মুখে রাখছে। উল্লেখ্য, পৃথিবীর অর্ধেক জনসংখ্যার বাস এখন ব্রিক্সভুক্ত দেশগুলোয়। আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। এ পর্যন্ত প্রাণ গেছে ৮২ জনের, নিহতদের মধ্যে ২৮ জনই শিশু। এখনও নিখোঁজ ৪১ জন। বিশেষজ্ঞরা বলছেন, কর্মী সংকটে সময়মতো সতর্ক সংকেত দিতে ব্যর্থ হওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতি। এদিকে ভারত ও পাকিস্তানে বৃষ্টি বন্যায় মারা গেছে অন্তত ১৫০ জন। যখন ধ্বংসযজ্ঞ চলছিল তখন সেই বৃদ্ধ দম্পতি ভয়ে পরস্পরের হাত ধরেছিলেন। এভাবেই তারা ভেসে যান। আমরা আশেপাশের ১০ মাইল জায়গা জুড়ে খুঁজেছি, কোথাও তাদের পাইনি। তবে পথে কয়েকজন শিশুর মরদেহ খুঁজে পেয়েছি। মনোরম নদীর তীরের ক্যাম্পে নদীর ধারায় মৃত্যুদূত হয়ে নেমে আসে, তারই বর্ণনা দিচ্ছিলেন এই ভুক্তভোগীরা।
উদ্ধার তৎপরতায় কোনো কমতি নেই। দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে করে এয়ারলিফট করা হচ্ছে আটকে পড়াদের। এরই মধ্যে আগামী কয়েকদিনে আরও শক্তিশালী ঝড় ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে টেক্সাসে। স্থানীয় গণমাধ্যম বলছে, কিছুদিন আগেই বাজেট স্বল্পতায় কর্মী ছাঁটাই করা হয় দুর্যোগ মোকাবেলা বিভাগ, আবহাওয়া বিভাগ থেকে, যার ফলে আগাম প্রস্তুতি ছাড়াই ঝড়ের দাপটের মুখে দাঁড়াতে হয় বাসিন্দাদের। টেক্সাসের নজিরবিহীন ক্ষয়ক্ষতিকে তাই দেখা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে। 11 জনের বদলে যদি 8 জন নিয়ে ফুটবল খেলতে নামেন তাহলে এর প্রভাব কাজের উপরে পড়বেই। আমার মনে হয় আবহাওয়া ও দুর্যোগ মোকাবেলা বিভাগ তাদের কাজ নিষ্ঠার সাথেই করেছে, কিন্তু তহবিল কমে যাওয়ায় কর্মী সংকটের কারণে কিছু বিশৃঙ্খলা হয়ে থাকতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়াতেও বন্যায় প্রাণহানি হয়েছে। চলতি মৌসুমে ভারতের হিমাচলের পাহাড়ি ঢলে অন্তত 23টি আকস্মিক বন্যা দেখা দেয়। গেল কয়েকদিনে প্রাণহানি বেড়ে 78 জনে দাঁড়িয়েছে, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আর পাকিস্তানে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় মারা গেছেন অন্তত 72 জন। শুধু খাইবার পাখতুনখোয়াতেই প্রাণ হারিয়েছেন 22 জন। মাসুম রাব্বি, চ্যানেল 24। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই, যাতে একদিনে প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনির। সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে মধ্য গাজায়, যেখানে শেখ রাদওয়ান অঞ্চলে ভোররাতে 2 ঘন্টার ব্যবধানে অন্তত 7টি বিমান হামলা চালায় আইডিএফ, যাতে ঘুমন্ত মানুষের উপর ধসে পড়ে বেশ কিছু ভবন। একদিকে যখন চলছে যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা, অন্যদিকে তখন চলছে হামলা। কয়েকদিন উত্তপ্ত বাকবিতণ্ডার পর কাতারে ফের আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 1 সপ্তাহের মধ্যেই চুক্তিতে একমত হতে পারে দুপক্ষ। 2025 সালের এপ্রিল পর্যন্ত ইউক্রেনে $124 বিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বেশি $70 বিলিয়ন খরচ হয়েছে সামরিক সহায়তায়। আর্থিক সহায়তা 51 বিলিয়ন ও মানবিক সহায়তা দেওয়া হয়েছে $4 বিলিয়ন। তবে মে থেকে জুলাই পর্যন্ত কোন ধরনের সহায়তা হিসেবে জানানো হয়নি। আর ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সহায়তা দেয়া বন্ধের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো ও ওয়াশিংটন। ইরাকের উত্তরাঞ্চলে পর্বতের একটি গুহায় অভিযানের সময় মিথেন গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তুরস্কের 12 জন সেনার মৃত্যু হয়েছে। মূলত ইরাকের দুহক প্রদেশে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে তুরস্কের এক সেনার দেহাবশেষ খুঁজতে যায় সেনা দলের একটি দল। তবে গুহায় মিথেন গ্যাস থাকায় অসুস্থ হয়ে মৃত্যু হয় কয়েক সেনার। দুহক প্রদেশে অবস্থিত গুহাটি একসময় হাসপাতাল হিসেবে ব্যবহার করত পিকেকে। পরে তুর্কি বাহিনীর অভিযানে তা গুড়িয়ে দেওয়া হয়। পিকেকে বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইরাকের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে তুরস্কের সামরিক বাহিনীর। শেষ হয়েছে অবৈধ আফগান নাগরিকদের ইরানে থাকার সময়সীমা। বৈধ নথিপত্র না থাকলে হতে হবে গ্রেপ্তার। তাই আফগান শরণার্থী অভিবাসীরা ছাড়ছেন পারস্য উপসাগরের দেশটি। ইরান সরকারের এমন উদ্যোগে দারিদ্র্যে জর্জরিত আফগানিস্তান আরও অস্থিতিশীল হতে পারে বলছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। দলে দলে ইরান ছাড়ছেন লাখ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী। দেশটিতে প্রায় 40 লাখ আফগান অভিবাসী ও শরণার্থীর বাস, যাদের অনেকেই সেখানে আছেন কয়েক দশক ধরে। তবে বৈধ নথিপত্রহীন আফগানদের ইরানে থাকার জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে 6 জুলাই। এই সময়ের মধ্যে ইরান না ছাড়লে দেওয়া হয়েছে গণগ্রেপ্তারের হুঁশিয়ারি। ফলে বৈধ নথিপত্রহীন শরণার্থীরা গ্রেপ্তারের শঙ্কায় ছাড়ছেন পারস্য উপসাগরীয় দেশটি। ইরানের এমন সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো দিচ্ছে সতর্কবার্তা। তাদের মতে গণনির্বাসনের ফলে দারিদ্র্যে জর্জরিত আফগানিস্তান আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময় প্রতিদিন গড়ে 30,000-এর বেশি আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে 15 গুণ বেশি। ফলে জুনে ইরান থেকে বিতাড়িত আফগানদের সংখ্যা দাঁড়ায় 2,30,000-এর বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 7 লাখ আফগান ছেড়েছে ইরান।
2023 সালে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করে তেহরান। আর চলতি বছরের মার্চ মাসে নথিপত্রহীন আফগানদের ইরান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে অবৈধ নাগরিকদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইরান। পাশাপাশি দেশটির অর্থনৈতিক দুর্দশা, অভাব ও সামাজিক সমস্যার জন্য আফগানদের ক্রমাগতভাবে দায়ী করছে বিভিন্ন মহল। রাখি জেসমিন, চ্যানেল 24। শ্রমিক সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের 5 লাখ কর্মভিসা দিচ্ছে ইতালি। 2026 থেকে 28 সালের মধ্যে দেয়া হবে এসব ভিসা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। আমরা যাচ্ছি তার কাছে। রিয়ন, কোন কোন শ্রেণীর মানুষ এই কর্মভিসাটা পাবেন? এক্ষেত্রে বাংলাদেশিরা কোনো ধরনের সুবিধা পাবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে প্রবাসীদের আসলে সুখবর আছে কিনা, প্রবাসীদের আসলে সুখবর আছে কিনা এটি এখনই আসলে নিশ্চিত করা যাচ্ছে না, কেননা এখনো এই আইনটি আসলে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়নি। গ্যাজেট আকারে প্রকাশ করা হলেই তখন হয়তো বোঝা যাবে আসলে প্রবাসী বাংলাদেশের জন্য আসলে এটি নির্ধারণ করা হয়েছে কিনা। কেননা প্রবাসীদের বিশেষ করে বাংলাদেশিদের কিন্তু সতর্ক অবস্থানে রেখেছে ইতালি সরকার। বিভিন্ন ভিসা জালিয়াতির কারণে তাদেরকে কিন্তু নজরদারিতে রেখেছে এবং ভিসাও কিন্তু আসলে খুব কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু গেল বছর যেই ফ্লুসি আসলে ঘোষণা করেছিল, সেই ফ্লুসি প্রায় 50 থেকে 60 হাজার ভিসা প্রত্যাশী এখনো কিন্তু বাংলাদেশে অপেক্ষমান আছে। এবং তারই সাথে সাথে কিন্তু ইতালিতেও কিন্তু যারা এই ভিসা নিয়ে, যারা স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা নিয়ে যারা আসছে, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে। সেরকমই আমার একজন প্রবাসী বাংলাদেশি আছে, তার সাথে আসলে কথা বলবো। আসলে তারা এখানে এসে বৈধ হতে পারছে না। বিষয়টা তাকে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 2023 স্পন্সরে আমি ইতালিতে আসি এবং 2023 থেকে শুরু করে 2022, 23, 24 আমাদের আরো অসংখ্য বাংলাদেশি ভাইরা ইতালিতে স্পন্সর ভিসা এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈধভাবে এসেও এখনো তারা ইতালিতে থাকার যে অনুমতি, যেটি পেরমিসো দি সৌজন্য, সেটি এখনো পায়নি। তো সেই জন্য আমরা বলতে চাই, যারা ইতিপূর্বে এসেছে তারাও খুব বিপজ্জনক অবস্থায় আছে। যেহেতু পেরমিসো দি সৌজন্য না থাকলে ইতালিতে বসবাস করা এবং বৈধভাবে কাজ করার অনুমতি জোটে না। এ কারণে অসংখ্য বাংলাদেশি নানা রকম মানসিক ডিপ্রেশনে রয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে বলতেছিল এখানকার প্রবাসী বাংলাদেশি একজন ভুক্তভোগী, তিনি কিন্তু ভিসা নিয়ে, স্পন্সর ভিসা নিয়ে কিন্তু ইতালিতে আসছিল, কিন্তু তিনি কিন্তু তার বৈধ যে কাগজপত্র তিনি কিন্তু পাননি। এরকম অসংখ্য অভিযোগ আসলে আমরা পেয়ে থাকি। তারা কিন্তু ইতালিতে আসার পরও কিন্তু বৈধ মালিক আসলে খুঁজে না পাওয়ার কারণেই তারা এই বৈধ হতে পারছে না। বৈধভাবে এসেও তারা অবৈধ আসলে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আগামী আগস্ট মাসে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার বাংলাদেশে যাবেন, হয়তোবা সেখানেই হয়তোবা এই শুরু হওয়া একটি সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছে। এই ছিল বিস্তারিত। রিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সজীব আহমেদ রিয়ন। আকাশ ছুঁয়েছে নতুন ট্রেন্ড লাবুবু পুতুলের জনপ্রিয়তা, আর তাতেই 1 বছরে পুতুলের বিক্রি বেড়েছে 726%। তবে এক পণ্যে বেশি দিন বাজার ধরে রাখা যাবে না, তাই নতুন পণ্য নিয়েও কাজ করছে পপমার্ট। লাবুবু ডলে মেতেছে বিশ্ব। চীনা প্রতিষ্ঠান পপমার্টের এই ট্রেন্ডে কাঁপছে সারা দুনিয়া, আর ভারী হচ্ছে প্রতিষ্ঠানটির লাভের খাতা। বড় বড় চোখ, লোমশ শরীর আর তীক্ষ্ণ 9টি দাঁত নিয়ে 2023 সালে এর যাত্রা। জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা, সঙ্গীত শিল্পী দুয়া লিপা, রিহানা, সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের হাত ধরে জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে আসে লাবুবু। চলতি বছরের এপ্রিলে নতুন একটি লাবুবু ডল বাজারে আসলে যুক্তরাষ্ট্রের সেঞ্চুরি সিটির পপমার্টে 2500 মানুষ ভিড় করে। গত 1 বছরে লাবুবু ডলের বিক্রি বেড়েছে 726%, আর এর জনপ্রিয়তায় পপমার্টের শেয়ারের দাম বেড়েছে 1200% পর্যন্ত। বাজারজাতকরণে ব্লাইন্ড বক্স কনসেপ্ট রহস্য বাড়িয়েছে ক্রেতাদের আকর্ষণ, যার কল্যাণে 2024 সালে পপমার্টের আয় প্রায় $2 বিলিয়ন, যেখানে $420 মিলিয়ন এসেছে চীনের বাইরের বিক্রি থেকে। ব্লাইন্ড বক্সের ধারণা অনেক পুরনো। আমরা এই পুরনো ধারণায় নিজস্বতা যোগ করেছি এবং ক্রেতাদের জন্য এই অনুভূতি দিতে আমাদের 15 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি।
পৃথিবী জুড়ে পপমার্টের 500রও বেশি স্টোর ও 2000 ভেন্ডিং মেশিন রয়েছে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন পণ্য বাজারজাতকরণে কাজ করে যাচ্ছে পপমার্ট। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউব। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।